হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসিসি 2 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা কিভাবে ভালো করে গুছিয়ে লিখবে সেটা বুঝে নাও। দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। সেখানে লিখবে, ভারতের বিচার ব্যবস্থার ওপর ব্যাপক চাপ রয়েছে, যার প্রধান কারণ হলো মামলার সংখ্যা বৃদ্ধি এবং বিচারকের অভাব। এর ফলস্বরূপ মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা দেখা যায়, যা জাস্টিস ডিলে বা জাস্টিস ডিনাই, অর্থাৎ বিলম্বিত ন্যায় বিচার মানে ন্যায় বিচারের প্রত্যাখ্যান প্রবাদটি সত্যতা প্রমাণ করে। এই প্রেক্ষাপটে বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থার প্রয়োজন তীব্রভাবে অনুভূত হয়। লোক আদালত এই বিকল্প বিচার ব্যবস্থার একটি উজ্জ্বল উদাহরণ। বিচারপতি PN ভগবতী এই ধারণার প্রবক্তা ছিলেন, যার মূল উদ্দেশ্য ছিল বিবাহ সংক্রান্ত সমস্যা, বিষয় সম্পত্তির বিরোধ এবং পথ দুর্ঘটনা সম্পর্কিত বিরোধ দ্রুত ও সাশ্রয়ী সমাধান প্রদান করা। এর মাধ্যমে সমাজের দরিদ্র, আর্থিকভাবে দুর্বল মানুষ যাদের আইনজীবী নিয়োগের সামর্থ্য নেই, তারা যেন সহজে ন্যায় বিচার পান এবং নিশ্চয়তা করা বলছে তা নিশ্চয়তা করা। এবার আছে লোক আদালতের গঠন ও কার্যাবলী। আইনগত পরিষেবা কর্তৃপক্ষ আইন 1987 এর অধীনে লোক আদালত গঠিত হয়। এই আদালত সাধারণত স্থানীয় ভিত্তিতে জেলা ও মহকুমা স্তরে গঠিত হয়। লোক আদালতে বিচারক হিসাবে অবসরপ্রাপ্ত বিচারপতি, অধস্তন বিচারপতি বা ম্যাজিস্ট্রেট, সমাজসেবী, শিক্ষাবিদ এবং অভিজ্ঞ আইনজীবীরা কাজ করতে পারেন। সাধারণত হাইকোর্টের 2 জন অবসরপ্রাপ্ত বিচারপতি, 1 জন অবসরপ্রাপ্ত জেলা জজ, 1 জন কার্যরত বিচারপতি, 1 জন আইনজীবী এবং 1 জন সমাজসেবীকে নিয়ে লোক আদালত গঠিত হয়। লোক আদালতের প্রধান কার্যাবলী হল আইনের জটিলতার মধ্যে না গিয়ে তর্ক বিতর্ক এড়িয়ে আলোচনার মাধ্যমে বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া। এই সিদ্ধান্ত উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হয় এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ থাকে না। আইনজীবীরা মক্কেল সহ উপস্থিত থাকলেও তাদের লক্ষ্য থাকে আইনি বিতর্কে না জড়িয়ে সহমতের ভিত্তিতে সমস্যার সমাধান করা। যদি উভয় পক্ষ একটি সমাধানে পৌঁছাতে পারে, তাহলে একটি সম্মতিপত্র তৈরি হয়, যা উভয় পক্ষ এবং বিচারক স্বাক্ষর করেন। যদি মামলাটি ইতিমধ্যে কোনো আদালতে বিচারাধীন থাকে, তবে লোক আদালতের চূড়ান্ত সম্মতিপত্র সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়, যাতে বিচারাধীন মামলাটি বন্ধ করে লোক আদালতের সিদ্ধান্তকেই রায় হিসাবে ঘোষণা করা যায়। তারপরে বলা হচ্ছে লোক আদালতের বিচার্য বিষয়। এই পয়েন্টটি নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টি বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের যাদের এখনো এই সাবজেক্টটা তেমনভাবে রেডি হয়নি, তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। আশা করি তোমরা উপকৃত হবে। দেখো, এবার লোক আদালতের বিচার্য বিষয়। লোক আদালতের বিচার্য বিষয়গুলো কি কি দেখো। 1 নম্বর বিষয় হচ্ছে পারিবারিক দেওয়ানি মামলা, বিবাহ বিচ্ছেদ, তারপরে বিচ্ছিন্ন বিবাহের পুনঃস্থাপন, বিবাহ বিচ্ছেদ জনিত ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা ইত্যাদি। তারপরে কি বলা হচ্ছে দেখো, শিশু সন্তানদের ভরণ পোষণ মামলা, সন্তানের ভরণ পোষণ, তারপরে ওছি নির্ধারণ এবং তাদের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিরোধ। তারপরে দেখো, মোটরযান দুর্ঘটনা, যেমন মোটরসাইকেল, বাস, লরি, টেম্পু, ট্যাক্সি ইত্যাদি দুর্ঘটনার ফলে সৃষ্ট মামলার নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দান। তারপরে বলা হচ্ছে দেখো, তারপরে জমি জমা সংক্রান্ত মামলা, পারিবারিক জমি জমার বিবাদ, প্রতিবেশী বা পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তির বিরোধ, অর্থনৈতিক লেনদেনের মামলা, আর্থিক লেনদেনের অসঙ্গতি, জালিয়াতি, দুর্নীতি, অবৈধ হস্তক্ষেপ সংক্রান্ত মামলা। তারপরে বলা হচ্ছে দেখো, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত মামলা, ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণের পরিশোধে অক্ষমতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ
উত্থাপিত মামলা। তারপর বকেয়া বিদ্যুৎ ও টেলিফোনের বিল সংক্রান্ত মামলা। বিদ্যুৎ ও টেলিফোনের বকেয়া বিল পরিশোধে অক্ষমতা সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ দপ্তর ও টেলিফোন দপ্তর কর্তৃক উত্থাপিত মামলাসমূহ। এবার আছে কার্যকারিতা ও তাৎপর্য। কার্যকারিতা ও তাৎপর্যতে কি বলা হচ্ছে দেখো দেখো নরিম্যানের মতে, অর্থাৎ একজন ইনি মানে পণ্ডিত বা রাষ্ট্রবিজ্ঞানী বলতে পারো, নরিম্যানের মতে লোক আদালতগুলি বিরোধ নিষ্পত্তির বিকল্প উপায় হিসাবে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে। 1982 সালে গুজরাটে প্রাথমিকভাবে লোক আদালতের যাত্রা শুরু হলেও তারপর দেখো লিগাল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987 সংশোধিত হয়েছে, সেটা 94 এবং 95 কার্যকর হওয়ার ফলে এটি একটি আইনগত ভিত্তি লাভ করে। নরিম্যান উল্লেখ করেছেন যে 1995 সাল থেকে 2015 সালের সেপ্টেম্বর পর্যন্ত 15 কোটিরও বেশি লোক আদালত আয়োজিত হয়েছে এবং প্রায় 8.25 কোটি মামলা, যার মধ্যে অর্থ দাবি, সম্পত্তির বিভাজন এবং মোটর দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের মামলা রয়েছে, নিষ্পত্তি করা হয়েছে। এই পরিসংখ্যান লোক আদালতে ব্যাপক জনপ্রিয়তা ও কার্যকারিতার প্রমাণ করে। যদিও কিছু সমালোচক দ্রুত মামলা নিষ্পত্তির ক্ষেত্রে মামলার সকল দিক সঠিকভাবে বিবেচনা করা সম্ভব না বলে প্রশ্ন তুলেছে, তবু লোক আদালতের গুরুত্ব অস্বীকার করা যায় না। লোক আদালত প্রতিটি মামলা উভয় পক্ষের উপস্থিতি ও সম্মতিতে নিষ্পত্তি করে, যার বকেয়া উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য করে তোলে। এই আদালত স্থানীয় পর্যায়ে দীর্ঘকাল ধরে জমে থাকা দেওয়ানি মামলাগুলির সহজ ও দ্রুত সমাধান করে। তারপরে বলা হচ্ছে দেখো বিচার কার্যের গতিকে ত্বরান্বিত করে এবং ন্যায় বিচারকে সুনিশ্চিত করে। এটি সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা তৈরি করে এবং বিচার ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তোলে। ভারতীয় সংবিধানের 38 নম্বর ধারা এবং 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইন দ্বারা সংযোজিত নির্দেশমূলক নীতিসমূহের সাথে সঙ্গতি রেখে লোক আদালত সামাজিক ও অর্থনৈতিক কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত নাগরিকদের বিনা ব্যয়ে আইনগত সহায়তা ও দ্রুত ন্যায় বিচারের প্রাপ্তির নিশ্চিত করে। তারপরে বলা হচ্ছে দেখো উপসংহারে কি বলা হচ্ছে, লোক আদালত ভারতে বিচার ব্যবস্থার এক যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু প্রচলিত আদালতের বোঝা কমায় না, বরং দ্রুত ও সহজ এবং সাশ্রয়ী উপায়ে সাধারণ মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেয়। বিশেষ করে সমাজে দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটি ন্যায় বিচার প্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করে। যদিও এর কার্যপদ্ধতি নিয়ে কিছু প্রশ্ন থাকতে পারে, তবু এর সামগ্রিক অবদান ভারতীয় বিচার ব্যবস্থাকে আজও জনমুখী কার্যকর করতে সাহায্য করেছে। ভবিষ্যতে লোক আদালতের পরিধি আরও বাড়িয়ে এর কার্যকারিতা আরও উন্নত করে ভারতীয় বিচার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর।